নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আবার চলে এসেছি আমরা আমাদের আড্ডায়, ফুটবল আড্ডায়, যেখানে আমরা ফুটবলের যাবতীয় যা ট্রেন্ডিং টপিক সেগুলো নিয়ে আমরা কথা বলি। এবং নিঃসন্দেহে এখন যে ট্রেন্ডিং টপিকটা চলছে সেটা হচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো। পরের মাসেই ট্রান্সফার উইন্ডো খুলবে, নতুন বছর, নতুন প্লেয়ারদের আনা কিন্তু একটা তোড়জোড় চলবে সমস্ত দলের মধ্যে। এবং আমাদের মধ্যে প্রশ্ন যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান কাদের আনবে, কোন নতুন খেলোয়াড়দের আনবে? কারণ দুটো টিমেরই কিন্তু নতুন খেলোয়াড় দরকার এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় একাধিক নাম ভাসছে। তো কারা সঠিক, কোন জায়গায় রয়েছে দলের এই নেগোসিয়েশন, কাদেরকে নিতে পারে, সেই সব নিয়ে আমরা আলোচনা করব। সাইফদা, দুটো নাম মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে আমরা শুরু করব। দুটো নাম যে মুহূর্তে ভেসে শোভাজি, আসছে। দুটো নাম ভাসবে, তুমি সেগুলো অবশ্যই বলবে। তার আগে বলি, তুমি যেটা বলছিলে এটা একটু ইলাবোরেট করি। এই উইন্ডো দুজনের কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে এর কারণ হচ্ছে ইস্ট বেঙ্গলের তো কিছু প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলোর জন্য হয়তো যে জায়গায় থাকার কথা ছিল ইস্ট বেঙ্গল সেই জায়গায় যেতে পারেনি। এবং দেখো, ইস্ট বেঙ্গল দলটা তো নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই যাচ্ছে, এটা তো সত্যি কথা। সুতরাং তার কিন্তু চেঞ্জেস করতে করতে যেতে হবে। চেঞ্জেস করতে করতে যেতে গিয়ে একটা সঠিক প্রথম 11 বা একটা সঠিক দল, একটা ভালো দল বানানোর জন্য কিন্তু তুমি এখনো ইস্ট বেঙ্গলের যে দলটা খেলছে সেই দলটাকে কিন্তু তুমি একেবারে বলতে পারবে না যে দলটা একেবারে নিখুঁত দল। নিখুঁত তো হওয়ার কথা নয়, কেননা তারা তো উত্থান পতন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ইচ্ছা মতো তারা দল বানাতে পারছে না, অর্থনৈতিক কারণ রয়েছে। এই জায়গাতেই ইস্ট বেঙ্গলের কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো, তারপরে মে মাসের পরে যখন নতুন বছর শুরু হবে তখনও কিন্তু তাদের অনেক পরিবর্তন ঘটাতে হবে। ফুটবলার রেখে কিছু পরিবর্তন করতে হবে, তারপর কিছু নির্দিষ্টভাবে একটু নতুন ফুটবলার নিয়ে আসতে হবে, এটা তো চলতেই থাকবে। সুতরাং ইস্ট বেঙ্গলের কোনো উইন্ডো ইস্ট বেঙ্গলে বসে থাকলে চলবে না, ঠিক আছে? যে কোনো উইন্ডো ইস্ট বেঙ্গলের কাজে লাগানোটা খুবই ইম্পর্ট্যান্ট। মোহনবাগানের ক্ষেত্রে তো এটা আচমকা এসে পড়েছে, কেননা তারা তো কয়েক বছর ঘাত প্রতিঘাত উন্নয়ন করে বা অতিক্রম করে তারা তো একটা জায়গায় নিয়ে এসছে। ফলে তাদের তো এই জায়গায় আসার কথা না। যে দলের 7জন ফুটবলার জাতীয় দলের নিয়মিত ফুটবলার, তাদের কাছে তো এই প্রশ্নটার কোনো জায়গাই নেই। তারা কেন এই সব সময়, তাদের তো বাবু হয়ে বসে নাকে তেল দিয়ে বসে থাকা উচিত ছিল বা ঘুমানো উচিত ছিল। কিন্তু তারাও ব্যস্ত হয়ে পড়েছে একটাই কারণে, কেননা দলে বেশ কিছু চোট আঘাত এবং বিদেশিদের যোগ্য না সঙ্গত দেওয়াটাই কিন্তু একটা তাদের ফলাফল। তাদের নামের প্রতি সুবিচার হচ্ছে না বলে তারা কিন্তু এই উইন্ডোতে তাদের দরকার হয়ে পড়বে। সেই জায়গা থেকেই কিন্তু উইন্ডোর জানলাটা কতটা খোলা হবে এবং এই শীতের জানলায় ঠান্ডা কতটা ঢুকবে, ভাইরাস কতটা ঢুকবে এবং সেটা কতটা এফেক্ট হতে পারে দলের মধ্যে, সেটা খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। এবং নিঃসন্দেহে ট্রান্সফার উইন্ডোতে দলগুলোকে একটা জায়গায় আনতে হবে। আমরা সচরাচর দেখে থাকি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, যেটা দেখি মরশুমের মাঝখানে যখন দল কোনো একটা সমস্যায় পড়েছে, সেই সমস্যাটাকে মেটানোর জন্য যতটুকু সম্ভব একটা রিপ্লেসমেন্ট দরকার হয়। এবং মোহনবাগানের ক্ষেত্রে যে রিপ্লেসমেন্টটা তুমি যে নামগুলো বলছিলে, যে সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে আনোয়ার আলী রিপ্লেসমেন্ট। এবং সেইখানে যার নাম এই মুহূর্তে ট্রান্সফার উইন্ডো বিভিন্ন জায়গায় উঠে আসে, চিঙ্গলসানা সিং, জাতীয় দলের নিয়মিত ফুটবলার, হায়দ্রাবাদ এফসিতে খেলছেন। চিঙ্গলসানা সিং এবং আমরা একটা খবরও করেছিলাম যে এফসি গোয়া থেকে একজন ডিফেন্ডার আনার কথা। তা সেখানে আমরা নাম পাচ্ছি একাধিক, সেখানের মধ্যে হচ্ছে সেভিয়ার গামা, লেফট ব্যাক, এফসি গোয়ার। তো সাইফদা, আমার প্রশ্ন হচ্ছে সেভিয়ার গামা এবং চিঙ্গলসানা, তাদের কি প্রথমে কি দরকার সেটা তো আমরা আসবো, কিন্তু এই দুটো নাম নিয়ে তোমার কি আছে, কি আপডেট রয়েছে? সিভিয়ার গামাটাকে আমি সবার আগে নস্যাৎ করব, কেননা শুভাশিসের বিকল্প সেভিয়ার গামা, এইটা যা রটনা চারিদিকে হচ্ছে, কোনো মানে হয় না। এই তুলনার ফুটবলার এই মোহনবাগান দলেই আছে বলেই আমার মনে হয়। তুমি তার যদি রিজার্ভ টিম দেখো বা দলে যারা অনুশীলন করছে তাদের মধ্যে থেকেই তুমি পেয়ে যাবে। শুভাশিসের বদলি গোটা ভারতবর্ষে মানে আকাশ মিশ্রা ছাড়া আর কেউ নেই। হয়তো একটা ব্যাকআপ যদি কিন্তু ব্যাকআপ সেভিয়ার গামা নয়, এবং এটার কোনো কারণই নেই, কোনো দরকারই নেই। আমার মনে হয় এটা সম্পূর্ণ গুজব বলেই আমার মনে হয়েছে। এবং কথা যে সেভিয়ার গামার দিকে এগিয়েছে এটাও আমার শ্রুত বা জ্ঞাতর মধ্যে নেই আর কি। কিন্তু আমরা যে খবরটা করেছিলাম
সম্ভবত তুমি ওটা ইয়ার করেছিলে, সেটা হচ্ছে এফসি গোয়ার ডিফেন্ডার। দেখো, এফসি গোয়ার ডিফেন্ডার যদি হয়ে থাকে বা কোনো ডিফেন্ডার যদি হয়ে থাকে, ফুলব্যাক কিন্তু মোহনবাগান ইন্টারেস্টেড হবে বলে আমার মনে হয় না, কেননা ফুলব্যাকের অপশান মোহনবাগানে আশিস রায়, শুভাশিসের বদলে যারা দলের রিজার্ভ দলের ফুটবলাররা রয়েছেন, রবি রানা হতে পারে, আর নাম বলো, সুমিত রাঠি বলতে পারো, সেগুলো দিয়ে কোচ করে নিতে পারবে। সুমিত রাঠির নামটা আমার মাথা থেকে হারিয়ে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে সেন্টার ব্যাক পজিশন। আমার মনে হয় ফুল ব্যাক নিয়ে এত উত্তেজিত হওয়ার মোহনবাগান দর্শক, মোহনবাগান ম্যানেজমেন্ট কারোরই খুব একটা আগ্রহ আছে বলে মনে হয় না। তবে সেভিয়ার গামা এই নামটি কিন্তু বাতাসে এসেছিল, মানে সেক্ষেত্রে কোচ ফার্স্ট রাউন্ডেই পছন্দ হয়নি, বলে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। এটা দেখো, এটা আমরা খবর করি এইভাবে যে নানান রকম মানুষ তো পাশে থাকেন, দলের পাশে থাকেন, সেখান থেকে আমাদের খবরগুলো নানানভাবে আসে, তার মধ্যে যুক্তি দিয়ে আমাদের সাজাতে হয় টোটালটা। এখানে কোনো মন গড়ার ব্যাপার নেই, কোচ পছন্দ করেননি। আর এবং এটা সেটা অফিসিয়ালি সাংঘাতিক লেভেলে একটা আলোচনার টেবিলে এসছে সেভিয়ার গামাকে নিয়ে, যে আলোচনা হচ্ছে, কোচ এই পর্যায়েও আসেনি, কোচ অনেক আগেই, আমি সেই কারণে বলছি যেটুকু বাতাসে রটছে সেটা গুজবই বলে মনে হচ্ছে। এরপরে একজন ফুটবলারকে খাইয়ে দেওয়া যদি যায়, যদি মোহনবাগান যদি দেখে যে দিনের শেষে উইন্ডোতে গামাকে সই করিয়ে নিল, খাইয়ে দেওয়ার কথাই বলবো। সেখানে দেখো, এখন এজেন্টদের হাতেই সব। এখন এজেন্টদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের কি সম্পর্ক, একটা ছাপা শাড়ি বেনারসির দরে বিক্রি করে দেবে কিনা বা করে দেবে কিনা, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এই পর্যায়ে যা আছে, গামা ইজ আউট, গামা এই রেসে নেই। আর তুমি চিঙ্গেলসানা সিং এর কথা বলছো, সব্যরাজি চিঙ্গেলসানা সিং এমন একটা বিকল্প এই পজিশনে, যে পজিশনে ভারতবর্ষের যা অবস্থা ফুটবলের, সেখানে সন্দেশ জিঙ্গান, চিঙ্গেলসানা, প্রীতম কোটাল, তোমার আনোয়ার, এর বাইরে তো বিকল্প নেই। আর মোহনবাগান একটা আড্ডা হয়তো আছে, আসির আক্তার বা এরকম একটা আড্ডা হয়তো আছে, কিন্তু মোহনবাগান আসির আক্তার পর্যন্ত যাবে না। মোহনবাগান চাইবে যে আরেকটু বেটার কোয়ালিটি থাকা, সেই জায়গাতে কিন্তু চিঙ্গেলসানা সিং এর নাম বাতাসে এসেছে, এবং চিঙ্গেলসানা সিং এর নাম যে বাতাসে এসছে এটা অমূলক নয়। কিন্তু কথা হচ্ছে, চিঙ্গেলসানা কি আদৌ আসবেন মোহনবাগানে, এটাই প্রশ্ন। এই প্রশ্নের জায়গাটা আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, হায়দ্রাবাদ দলটার এটাও একই অ্যাজ নট ফ্রম মাই অ্যাজাম্পশন, এটা কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যে জায়গায় ভাবছে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে যারা যাতায়াত করছে, এসে কথা বলছে, সেই কথা বলার মধ্যে হায়দ্রাবাদের কিন্তু শুধু চিঙ্গেলসানা নয়, 3 থেকে 4 জন 3+1 ফুটবলার মোহনবাগানকে দেওয়ার জন্য কিন্তু এজেন্টরা বসে আছে। বিকজ অফ, আপনারা জানেন যে ট্রান্সফার ব্যান খাওয়া একটা দল, এবং এমন একটা পজিশনে রয়েছে হায়দ্রাবাদ এফসি, নেক্সট বছরে আইএসএল তারা খেলবে কিনা, বা নেক্সট বছরে খেললেও ভবিষ্যতে তারা সাস্টেন করবে কিনা, দে আর ফিলিং দ্যাট আইএসএল ইজ টোটালি লস প্রজেক্ট ফর দেম। সেই কারণে কিন্তু তারা এবং এই জায়গাতে তারা আরও ইনভেস্ট করবে কিনা, সেই জায়গায় কিন্তু তারা ভাবছে। দেখো সব্যসাচী, এই পর্যায়ের একটা টুর্নামেন্ট, ভারতবর্ষের 1 নম্বর ফুটবল টুর্নামেন্ট বা লিগ, যেখানে যেখানে একটা বড় বড় ব্র্যান্ডিং, যেখানে ভারতবর্ষের ফুটবল যত বড় ব্র্যান্ডিং করা যায় সেগুলো রয়েছে, সবচেয়ে ভালো টেলিকাস্ট থেকে শুরু করে বেস্ট টিভি চ্যানেল থেকে শুরু করে ভারতবর্ষের সবচেয়ে বেস্ট ট্যালেন্টগুলো সেখানে ব্যবহার হয়। ন্যাশনাল টিমে সরাসরি খেলে যে লিগ থেকে ফুটবলাররা, সেখানে কিন্তু এই দলটা ফিল করছে, বা তারা কিন্তু লসের মুখ দেখতে দেখতে তারা কিন্তু এই ফুটবল থেকে নাম তুলে নিচ্ছে, এটা কিন্তু নিতে চাইছে। এবং ট্রান্সফার ব্যান হওয়ার কারণ আপনারা খুব ভালো করে জানেন, ফুটবলারদের সঠিক সময় সঠিক পেমেন্ট না দেওয়া, এবং ফুটবলারদের ট্রান্সফার করার আগে পরে তাদের সম্পূর্ণ পেমেন্ট প্রক্রিয়া না বুঝিয়ে দেওয়ার কারণে কিন্তু ট্রান্সফার ব্যানের মুখে পড়ে। ফলে তারা ফুটবলার নিতেও পারছে না, এবং তাদের যে রানিং প্লেয়াররা রয়েছে, এটা কি বলা যাবে আমি জানি না, যারা যে রানিং প্লেয়ার রয়েছে তারা কিন্তু বেতন সমস্যার মধ্যে রয়েছে, এটুকু বলতে পারি।
এরকমই থাকে। এবং কমাসের পেমেন্ট বাকি কি বাকি এগুলো জানলেও বলা সম্ভব নয়, এইভাবে মিডিয়াতে বলাও যায় উচিত নয় না। পেমেন্ট সমস্যার মধ্যেই আছেন সম্ভবত, সেই কারণে তাদের এজেন্টরাও একটা পেমেন্ট পায় ফুটবলারদের চুক্তির সঙ্গে, তাদের একটা পার্সেন্টেজের চুক্তি আছে, সেই পার্সেন্টেজের উপরে তারা পেমেন্ট পায়, সেই এজেন্টরাও পেমেন্ট পাচ্ছেন না দল থেকে। ফলে নট অনলি চিঙ্গেলসানা প্লাস মোর 3 ফুটবলারের এজেন্টরা কিন্তু মোহনবাগান শুধু নয়, আইএসএল এর যে দলগুলির অন্ততপক্ষে পেমেন্ট সমস্যা নেই সেই দলগুলোতে তারা ফুটবলার ট্রান্সফার করতে চাইছে। মোহনবাগানে ঠিক সেইভাবেই সিভি এসে পৌঁছেছিল চিঙ্গেলসানা সিং এর। আপাতত শুধু সিভিটা এসেছে, এবং চিঙ্গেলসানা সিং এর সিভি যখন এসে পৌঁছবে তখন টিম ম্যানেজমেন্ট ভাববে না চিঙ্গেলসানা তো একটা ফ্যাক্টর, কারণ যখন যে সময় তোমার আনোয়ারের চোট একটা বড় কারণ, হাত কামড়াতে হচ্ছে প্রীতমকে নিয়ে, যে প্রীতম থাকলে হয়তো ভালো হতো, সেখানে তো নিশ্চয়ই ভেবেছে দল টিম ম্যানেজমেন্ট, কিন্তু টিম ম্যানেজমেন্ট এটা ভাবার পরে কি ভাবলো এটা আমাকে জিজ্ঞেস করো, আমি সেটা বলবো। হ্যাঁ, সেটাই হচ্ছে আমার প্রশ্ন, মানে চিঙ্গেলসানা সিংকে তাহলে কি হবে আনবে? কারণ চিঙ্গেলসানা সিং এর যখন সিভিটা হাতে এলো তখন মোহনবাগান ম্যানেজমেন্ট কি করলো? মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা করলো সেটা হচ্ছে তারা চিন্তা করলো যে কি আর্থিক বাউন্সের মধ্যে গোটা বিষয়টা রয়েছে ট্রান্সফারটা, ঠিক আছে? চিঙ্গেলসানার কিন্তু একটা লং টার্ম চুক্তি রয়েছে এই হায়দ্রাবাদের সঙ্গে, সুতরাং এই লং টার্ম চুক্তির মাঝখানে ব্রিজ করে কিভাবে নিয়ে আসবে, ইজ ইট পসিবল? সেই জায়গায় কিন্তু মোহনবাগানের যারা আর্থিক উপদেষ্টা যারা রয়েছে, যারা টোটাল এই সাইনিং অথরিটি যারা টোটালটা দেখে, তারা এইটা নিয়ে কিন্তু বিজি রয়েছে, ঠিক এই মুহূর্তে তারা বিজি রয়েছে, এবং তারও একটা নির্যাস এসে বেরিয়েছে, তারও একটা 2-1 দিনের মধ্যে তার একটা নির্যাস এসে বেরিয়েছে। নির্যাসটা এই যে এতটাই কঠিন জায়গায় রয়েছে এই ব্রিজ করে নিয়ে আসা বা এই কন্ট্রাক্টটাকে নিয়ে, প্রস্তাব মোহনবাগানের পক্ষ থেকে সম্ভবত দেয়া হয়েছে যে ফুল ক্লিয়ার করে না আনলে আমরা নেব না, একেবারে পুরো পেমেন্ট ক্লিয়ার করে তারপর। ফুল ক্লিয়ার করে, পেমেন্ট ক্লিয়ার নাও করতে পারে, আচ্ছা, হয়তো কিন্তু কোনো দাবি কোনো আমার কোনো দাবি নেই আর, আচ্ছা, সেটা তো সে টাকা না নিয়েও করতে পারে, বা এরকম জায়গায় যেতেও পারে যে চিঙ্গেলসানা মনে করলো ঠিক আছে আমি 2000 ধরে নিয়েছি, তুমি 2000 পেমেন্ট পাইনি কিন্তু আমাকে তুমি ছেড়ে দাও, সে এইরকম একটা জায়গা থেকে যদি আসে চিঙ্গেলসানা তো আর বলবে না, বলবে তার এজেন্ট। এখন সেই জায়গা থেকে যদি আসে, পুরো ফ্রেশ চিঙ্গেলসানাকে চাইছে, কোনো রকম আর্থিক পিছুটান বা কোনো কিছুর মধ্যে লোন বা এরকম কোনো এগুলো কিছু চাইছে না, কেননা দলটার মধ্যে কিন্তু এই সমস্যাগুলো যেহেতু রয়েছে, ফ্রেশ নয় কোনো বিষয়টা, বিশেষ করে আর্থিক চুক্তি, নিরাপত্তার জনিত যে ব্যাপারগুলো থাকে, আপনারা জানেনও এখনকার প্লেয়াররা যখন চোট পায়, সেই চোটের সময় তারা যে পেমেন্টটা পায় সেটা ক্লাবের সঙ্গে যে পেমেন্ট, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেই পেমেন্টটা সেই সময় দিয়ে দেয়, জানো কি সেটা? এখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখন তার, সুতরাং ইন্স্যুরেন্স কোম্পানি সেটা দেয় মানে যখন তার চোট নেই সেই টাকা তো ক্লাবকে দিতে হচ্ছে, মানে আমরা যেভাবে মেডিক্লেমের টাকা, আমার তো ধরো হসপিটালে ভর্তি হতে হচ্ছে না, কিন্তু আমি তো টাকা দিচ্ছি প্রতি বছরে, সেইটা কিন্তু ক্লাবকে দিতে হয়। এখন সেই জায়গাগুলো ক্লিয়ার আছে কিনা, আরো অনেকগুলো বিষয় থাকে সব্যসাচী, আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি, সেইগুলো ক্লিয়ার আছে কিনা খুব ইম্পর্ট্যান্ট। আর যদি এই সমস্ত অতিক্রম করে যদি সব কিছু হয়, তাহলে মেবি চিঙ্গেলসানা উইল কাম টু মোহনবাগান। মানে সহজ কথায় বলতে গেলে লোনে নয়, একজন ফ্রি এজেন্ট হিসেবে যাতে চিঙ্গেলসানাকে আনা যায়, সমস্ত কন্ট্রাক্ট না থাকা সত্ত্বেও, সেটাই কিন্তু একটা বড় কন্ট্রাক্ট রয়েছে, সেইটাই হচ্ছে ওর সমস্যা। মানে এখন দেখো মোহনবাগান এই পলিটিক্সটা তো করবেই, একটা ইনার পলিটিক্সটা করবেই, কেননা দলটা একটা প্রবলেমে তো রয়েছে, এখন সেটা দেখা যাক সেটা কি চিঙ্গেলসানা সিং ইম্পর্টেন্ট কথা বলে ফেললাম না, অনেক গুরুত্বপূর্ণ, আমাদের মনে হয় দর্শকরা অনেকেই হয়তো জানেন না বিষয়টা, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে শুধু একটা প্লেয়ারকে হট করে তো আনা যায় না, তার পিছনে অনেক রকম আর্থিক কারণ থাকে, অনেক রকম বিষয় থাকে, সেগুলোকেও ক্লিয়ার করতে হয়, যেই কারণেই আমরা দেখি অনেক সময় প্লেয়ার আনতে দেরি হচ্ছে কেন, এইসব কারণের জন্যই বেসিক্যালি, একদম এই কারণগুলোই। এবং দেখা যাক সেই সব দিয়ে চিঙ্গেলসানা সিং আসে কিনা, এবং যদি তিনি আসেন লোনে নয়, যদি তিনি পুরোপুরি আসে, তাহলে মোহনবাগানের ডিফেন্সটা হচ্ছে আনোয়ার আলী আর চিঙ্গেলসানা সিং, ভারতীয় ডিফেন্সই হয়ে। শুভরাজি, আমি তোমাকে আগেও বলেছিলাম যখন প্রীতম ছিল, আমরা তখন বলেছিলাম যে মোহনবাগানে যাওয়া উচিত ভারতীয় ডিফেন্সে, কেননা একটা টপ কোয়ালিটির ইন্ডিয়ান ডিফেন্ডার
তাই এখানে সরাবো কেন? আমি টপ বিদেশি ডিফেন্ডার আমার লাভ লসের বিষয় না। আমি বিদেশি মানে ডিফেন্ডার হতে হবে, বিদেশি মানে স্ট্রাইকার হতে হবে, এটা তো নয়। আমি তো একটা ভালো সেন্টার ব্যাক, একটা ভালো দুটো ভালো মিডফিল্ডার, একটা ভালো ফরওয়ার্ড আমি তো অন্যভাবে ব্যবহার করতে পারি, একটা ভালো উইঙ্গার তো ব্যবহার করতে পারি একটা বিদেশিকে। আমার যখন একটা ইন্ডিয়া কোয়ালিটির খুব ভালো কোয়ালিটির দুটো সেন্টার ব্যাক রয়েছে, আমি কেন সেখানে ডিস্টার্ব করতে যাব যখন তারা একটা প্রোভেন, একটা প্রুভড একটা যে ম্যাটার, যে দুজন ফুটবলার আমার সেই দিকে থাকতো। কিন্তু মোহনবাগান এই করতে যাওয়াটাই তো আজকে বড় সমস্যার কারণ, সমস্যাটা হয়েই গেছে এবং সেটার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা আশা করবো যে দ্রুত মোহনবাগান এই সমস্যাটা থেকে বেরিয়ে যাবে। এবার আমরা আসবো ইস্টবেঙ্গলের কথায়, কারণ যেটা আমরা বলছি হায়দ্রাবাদ এফসির বেশ কিছু প্লেয়ার হয়তো বেরিয়ে যেতে পারে অন্য দলে। ইস্টবেঙ্গলের নজরেও কিন্তু যে দুজন প্লেয়ার রয়েছে তারা হলো নিখিল পূজারি ও হিতেশ শর্মা। হায়দ্রাবাদের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। নিখিল পূজারি তো ভারতীয় দলের সাইড ব্যাক খেলছে এবং নিয়মিত খেলছে এই মুহূর্তে। হিতেশ শর্মা খুব ভালো একজন উইঙ্গার। এই জায়গাটায় সাইফদা কি এখন কি পরিস্থিতি? আমি তোমাকে এখানে একই জিনিস বলবো, দুটো রিভিউ একই রকম ভাবে করা উচিত আমাদের। যে মোহনবাগানের জালে হিতেশ শর্মা, ইস্ট বেঙ্গলের জালে হিতেশ শর্মা, নিখিল পূজারি, বা মোহনবাগানের জালে চিঙ্গেলসানা বা মোর 3-4, এটা নয়। আসলে ওদের এজেন্টরা চাইছে এই দল থেকে চলে যেতে। একটা ডুবন্ত জাহাজ থেকে সবার আগে জলে ঝাঁপ দেয় ইঁদুর, মানে যে সবটা ডিপে থাকে। ইঁদুর তো ধরো একটা নৌকার খোল বা এর সবচেয়ে নিচে থাকে, কারণ সেখানে খাবার ফুড জমা থাকে। সে সবার আগে খবর পেয়ে যায় জল ঢুকছে, সে সবার আগে ঝাঁপ দেবে। তা আমার বলতে চাইছি যেটা, যে ফুটবলাররা বা এজেন্টরা যারা এই হায়দ্রাবাদের সঙ্গে যারা জড়িত, তারা চাইছে হায়দ্রাবাদ ছাড়তে। এখন কথা হচ্ছে, তারা কি ইস্টবেঙ্গলের জালে আসতে চাইছে? এই প্রশ্নটা হওয়া উচিত আর কি, তোমার দিক দিয়ে নয়, পাবলিকের কাছে বা যে মিডিয়াতে যেভাবে প্রকাশ হচ্ছে সেটা টোটালটা জানা উচিত। ওয়াই শুধু হায়দ্রাবাদের প্লেয়ারদের নাম আসছে মার্কেটে? এটাই হচ্ছে ব্যাপার, মানে অনেকে হয়তো ছাড়তে চাইছে, কারণ তারা ছাড়তে চাইছে। যে মানের প্লেয়ার হয়তো ভাববে আরো বেশি, এটা 100%। নিখিল পূজারি কেন একটা সিকিউর জায়গা থাকবে না, বা একটা চিঙ্গেলসানা কেন একটা সিকিউর জায়গা থাকবে না? ঠিক আছে, আমি তোমার বলছি হায়দ্রাবাদের এই পারফরমেন্সের কারণ তো এটাই অর্থনৈতিক কারণটা তো পারফরমেন্সের কারণ। হায়দ্রাবাদ টিমটা তো খাতায় কলমে অত খারাপ না, খাতায় কলমে এত খারাপ না, কিন্তু পারফরমেন্সের এই অবস্থা, লিগ তালিকার এই অবস্থা কেন? এর কারণ হচ্ছে একটা ভিটামিন এম যদি না থাকে, ফুটবলার সে যেই হোক তার খেলার ইচ্ছা থাকবে না। সে বিনা তেলে খাসির মাংস রান্না হয় না, ঠিক আছে? ওটা ওই ট্রেনের বইতে বিক্রি হয়, বিনা তেলে খাসির মাংস কিভাবে রাঁধবেন, বেনুদির রান্নাঘর, ওইটুকুতেই হবে। কিন্তু ফুটবলটা প্রফেশনাল, একটা ফুটবলারের লাইফ কতটুকু আর প্রফেশনাল? ধরো 8 বছর 10 বছর খেলবে, সেখানে একটা বছর 2 বছর তাকে অর্থনৈতিক স্যাক্রিফাইস করে ফুটবল খেলা যায় না, খুব কঠিন, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে। এই সময় তো হবেই না। মনাদা বাবলু দাদের আমলে হতো, তারা একটা চাকরি করতেন, তারা ভাবতেন ফুটবল খেলে চাকরি পেয়েছে এটাই অনেক, আর ক্লাব থেকে একটা সার্টেন অ্যামাউন্টের একটা পেমেন্ট তারা নিতেন, সেটাই তাদের কাছে অনেক কিছু আর কি। সেই কারণেই দেখা ফুটবলার টিম মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলেছে, কিন্তু হয়তো নর্থের ট্রেনে করে তিনি আসছেন, ইস্ট বেঙ্গল মোহনবাগানের নিয়মিত ফুটবলার ট্রেনেই যাতায়াত করছেন। আসলে অর্থনীতিটা তখন ওটা খুব একটা বড় ব্যাপার ছিল না, তারা পুরোটা প্যাশন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একটা অর্থনৈতিক ব্যাকআপ ছিল, ক্লাব থেকে কিছু তো পয়সা পেতেন, তার সঙ্গে একটা চাকরি করতেন, এই সিম্পল এই। কিন্তু এখনকার ফুটবলার লাইফ মানে কিন্তু একটা হিউজ। তুমিও তো ফুটবলারদের সঙ্গে মিশো, জানো যে একটা ফুটবলার তার খরচও কত, অনেকটাই। এবং মানে এখন যেভাবে সোশ্যাল মিডিয়া আরো সেখানে নিজেকে একটু ব্র্যান্ড হিসেবে তোলার একটা ব্যাপার। কতদিন টানবে? যদি তো বছরের পর বছর, মাসের পর মাস তার পেমেন্টের সমস্যা হচ্ছে বা হচ্ছে, কিভাবে টানবে? এটা খুব মানে চিন্তার। সেই কারণে এই যে নিখিল পূজারি, হিতেশ শর্মা, চিঙ্গেলসানা সিং, এদের যে নামগুলো আসছে, এই নামগুলো কিন্তু তারা লিভ করতে যাচ্ছে হায়দ্রাবাদ। একদম, এখন এইটাই দেখা যায়, মানে লিটারালি বলা যায় এক লাইনে যদি বলে, হায়দ্রাবাদের ঘর ভাঙছে ইস্ট বেঙ্গল মোহনবাগান, এবং সেটা খুব স্বাভাবিক। এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল ভাঙার আগে আমি যেটা বলেছি, মোহনবাগান ইস্ট বেঙ্গল তো ভাঙছে, অন্য টিমগুলোরাও নেবে, অন্য টিমগুলো বসে থাকবে না। কিন্তু কথা হচ্ছে, তাদের এজেন্টরা এবং তাদের ফুটবলাররাও সিকিউর জীবন চাইছে। একদম, এটা একদম ওদের ওই অ্যাঙ্গেলে ভাবুন। আমরা সবকিছু ইস্ট বেঙ্গল মোহনবাগান অ্যাঙ্গেলে ভাববো না, ঠিক না? ওই অ্যাঙ্গেলেও ভাবুন, ফুটবলারদের কথাটাও ভাবতে হবে, ওই অ্যাঙ্গেলটাও ভাবতে হবে। হায়দ্রাবাদের অ্যাঙ্গেল, ওখানকার এজেন্ট, ওখানকার সঙ্গে পরিমণ্ডলে যারা ফুটবলাররা রয়েছেন তারা কি ভাবছেন, সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গল মোহনবাগান
নিতে বসবে। এবারে দেখো আমি তোমার একটা কথা বলছি, ধরো এখানে এটা না বললে না, ধরো আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান বসে যে আমার প্রবলেম আছে আমার দলে, সে কি দেখবে কার ঘর ভাঙা যায়? ঠিক আছে, মুম্বাই সিটি, ও বাবা এ তো খুব রক সলিড, অর্থনৈতিকভাবে রক সলিড, তারা ইচ্ছা করলে ভালো প্লেয়ারকে তারা দেবেও না, কোনো দরকার নেই। ধরো কেরালা, তারাও ফুট করে দেবে না, বা তাদের তো অর্থনৈতিক সমস্যা নেই খুব একটা। যাদের সমস্যা আছে, যাদের ভালো 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 ফুটবলার আছে, যাদের সমস্যা আছে, তাদের কাছ থেকে ফুটবলার নিয়ে আসা যায়, সেটাই ওদের টার্গেট। সাং থেকে কি মোহনবাগান আনতে পেরেছে? না, চেষ্টা করেছে কিন্তু পারেনি। চেষ্টা পর্যন্তই হবে, ওর পরে পারবে না। আকাশ মিশ্রাকে আনতে পারবে? পারবে না, কারণ তারা তো অর্থনৈতিকভাবে সচ্ছল। একটা মোহনবাগান যখন একজন ফুটবলারকে দেবে তখন স্বইচ্ছায় দেবে। ধরো প্রীতমকে ছেড়েছে মানে তার বিনিময়ে আরো একজন প্রীতম কোয়ালিটি বা এরকম লাগবে, বা একটু বেটার লাগবে, না তো ছাড়বে না। মোহনবাগানকে তুমি ইচ্ছা করলে ঘর ভাঙতে পারবে না, ঘর তাদের ভাঙা যায়, তাদের ঘর দুর্বল, এটাই হচ্ছে ব্যাপার। সেটা কিন্তু হায়দ্রাবাদের এই অবস্থাটা রয়েছে। আরে আমরা তো পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্যই ছোটা করছি, শুধুমাত্র 4টে লাইন বলে একটা স্টোরি ছেড়ে দেবো এটা তো নয়। ব্যাপারটাই সহজভাবে বোঝাতে গেলে এটাই হচ্ছে ব্যাপার। এখন দেখা শেষ অবধি কি হয়, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো প্রায় চলেই এলো বলে, এবং শেষ অবধি দেখা যাক যে হায়দ্রাবাদে কোন খেলোয়াড় কোথায় যাচ্ছেন। আর নিঃসন্দেহে যেটা সাইদা বললো, যে খেলোয়াড়দেরও অধিকার রয়েছে একটা সচ্ছল, একটা সিকিউর জায়গায় তাদের যাওয়ার, এবং আমরা চাইবো যে যেহেতু ভারতীয় ফুটবলের স্বার্থে আমরা দ্রুত চাইবো হায়দ্রাবাদ একটা ভালো জায়গায় চলে আসুক, আর একটা দল এভাবে চলে যাবে। মানে সব্যসাচী, এটা না একটা অন্য আলোচনা হয়। হ্যাঁ, আজকের শোতে হায়দ্রাবাদ অন্য ভালো জায়গায় যাবে না আমি বলছি। শোনো, আইএসএল এর যে কন্ডিশন, আমি জাস্ট একটা লাইনে বলছি, আইএসএল এর যে কন্ডিশন, জাস্ট ফর প্যাশন। এই যে ধরো যারা তোমার টিমে অংশগ্রহণ করছে তারা ফুটবলটাকে ভালোবেসেই করছে। তোমার মোহনবাগানে যে খরচ হয়, ধরো যে খরচটা হয়, সেই খরচটা হয়তো গোয়েঙ্কা বাবুর কাছে কিছু না, কারণ তিনি 4,500 কোটি টাকার টিম কিনেছেন ক্রিকেটে, তার কাছে 70 কোটি টাকা একটা ফুটবল দল করাটা খুব বড় ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে তিনিও তো ক্রিকেটের যেমন এতে বসে থাকেন, অকশনে বসে থাকছেন, বিডিংয়ে বসে থাকছেন, তেমনই তো ইস্টবেঙ্গল মোহনবাগান একটা গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতেও তিনি চলে আসছেন, জুয়াজিতে যাচ্ছেন, বা ফাইনাল ম্যাচ দেখতে তো গোয়াতে যাচ্ছেন। এখন কথা হচ্ছে তার তো প্যাশানই, এই প্যাশানটাই এখানে ম্যাটার করছে। এখন কথা হচ্ছে সেই প্যাশানটা রাখার মতো আর্থিক সামর্থ্য হায়দ্রাবাদের মালিকাধীন যারা তাদের আছে কিনা এটা একটা প্রশ্ন, অথবা তাদের সেই প্যাশানটাও রাখবো না, দরকার নেই, আমার এই প্যাশান রেখে দরকার নেই, সেরকমও ভাবছে কিনা একটা ব্যাপার। মনেও থাকবে আপনাদের যে কয়েক বছর আগে জিন্দাল জিন্দাল একটা প্রেস মিট করে বলেছিলেন, বা কোনো একটা নিবন্ধে বেরিয়েছিল, আমি মনে পড়ছে না কিসে বেরিয়েছিল, তার বক্তব্যটা ছিল এই, আমার তো ফুটবলে টিম করে কোনো লাভ হচ্ছে না, আইএসএল কোনো লাভের প্রোডাক্ট নয়, এটা তিনি বলেছিলেন। কিন্তু এটাতে তার কাছে কিছু, তিনি তো ভারতবর্ষের সবচেয়ে অলাভজনক হচ্ছে ভারতবর্ষের ছোট খেলাগুলো, মানে ধরো স্পোর্ট, মানে স্পোর্টস, অলিম্পিক স্পোর্টস, অ্যাথলেটিক্স, সেখানে সবচেয়ে যদি বড় কোনো বেসরকারি অর্গানাইজেশন যদি ইনভেস্ট করে সেটা কিন্তু জিন্দাল, জেএসডব্লিউ, কিন্তু সেখানে আইপিএলও তার দল রয়েছে, আইপিএলও তার দল আছে, তো আইপিএলও তো দল আছেই, কিন্তু জিন্দাল কিন্তু অলাভজনক জায়গায় সে অলরেডি ইনভেস্ট করে, কিন্তু ফুটবলের যখন ইনভেস্ট করে লাভ হচ্ছে না, তুমি আর প্রশ্ন করে হলো যে সে কিন্তু প্যাশন থেকে দলটা করছে, বেঙ্গালুরু এফসি দলটা কিন্তু প্যাশন থেকে করছে, কিন্তু সে জানে যে আমার একটা লস, কিন্তু সে কথাটা হচ্ছে সেই লসটা জেনেও সে কিন্তু ইনভেস্ট করা থেকে সরছে না, ইনভেস্টটা কোনো ইনভেস্ট থাকছে না, তখন কিন্তু ইনভেস্ট নয়, ইনভেস্ট মানে দেবো তার বিনিময়ে আসবে, বিষয়টা নয়, এটা হচ্ছে জাস্ট ফর ভালোবাসার জন্য, ফুটবলের প্রতি ভালোবাসার জন্য, সেটা হায়দ্রাবাদ আছে কিনা নেই প্রশ্ন। এখন শেষ অবধি দেখা যাক কি হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের কি মনে হয় যে চিঙ্গেলসানা, হিতেশ শর্মা, আমাদের নিখিল পূজারি, এরা আসলে কতটা লাভবান হবে দুই প্রধান, এবং কি মনে হয় আপনাদের আর কোন কোন প্লেয়ার দরকার এই দুই প্রধানে। এবং নিঃসন্দেহে আমরা আরও আসবো, এরকম আপডেট নিয়ে আসবো, এবং সঠিক আপডেটটা নিয়ে আসবো, কোনো রকম গুজব ছড়াতে বা কিছু ছড়াতে না, যেটা সত্যি হয়তো দেরি হতে পারে, কিন্তু যেটা সঠিক সেই আপডেটটা নিয়ে আপনাদের কাছে আমরা আসবো, অন টাইমও দেবো, অবশ্যই দেবো, একদম। এবং শেষ অবধি দেখার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কি হচ্ছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা, নমস্কার। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।